আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আজ 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রথম আলো উত্তর আমেরিকা আয়োজিত সাপ্তাহিক সম্প্রচার টক অব দ্য উইক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহানা নাসরিন। বরাবরের মতোই কারিগরি সহযোগিতায় আমার সাথে আছেন এইচবি রিতা। মাঝে মাঝে তিনি প্রশ্ন পর্ব নিয়েও চলে আসবেন আমাদের সাথে। আজ আমাদের সাথে আছেন ডক্টর সাবরিনা হক। সাবরিনা হকের জন্ম বাংলাদেশে হলেও বেড়ে উঠেছেন মধ্যপ্রাচ্যে। তিনি দক্ষিণ ভারতের মণিপাল মেডিকেল স্কুলে পড়াশোনা করেছেন এবং স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে এসে ব্রঙ্কসের মন্টেফিওর হাসপাতালে ইন্টারনাল মেডিসিনে রেসিডেন্সি সম্পন্ন করেন এবং ডেট্রয়েটের হেনরি ফোর্ড হাসপাতালে এন্ডোক্রাইনোলজিতে ফেলোশিপ করেন। বর্তমানে তিনি নিউ ইয়র্কে বসবাস করছেন এবং ওবিসিটি মেডিসিনের উপরে বোর্ড সার্টিফাইড। সাবরিনা হকের অফিস কুইন্সের উডসাইডে, যেখানে তিনি ডায়াবেটিস, থাইরয়েড রোগ, ওবেসিটি, পলিসিস্টিক ওভারি সিনড্রোম এবং মেনোপজ রোগীদের চিকিৎসা করছেন। প্রিয় দর্শক, প্রথম আলো ইউএসএ ফেসবুক লাইভে আজকের অনুষ্ঠানটি দেখা যাচ্ছে। আমাদের ওয়েবসাইট হচ্ছে প্রথম আলো ny.com। আমাদের ইউটিউব চ্যানেল প্রথম আলো ইউএসএ শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, আপনিও সঙ্গে থাকুন। ফিরে যাচ্ছি অতিথির কাছে, পরিচয় করিয়ে দিচ্ছি সাবরিনা হক। সাবরিনা হক, আপনি কেমন আছেন? স্বাগতম আপনাকে। জি, ভালো আছি, থ্যাংক ইউ এই অপরচুনিটিটা দেওয়ার জন্য। আমি খুবই এক্সাইটেড। আমরা আসলে খুব এক্সাইটেড। আমাদের যে বর্তমানে আমাদের মেয়েদের বিশেষ করে যে সমস্ত রোগগুলো নিয়ে আমরা সহজে বাইরে মুখ খুলি না এবং কথা বলতে লজ্জাবোধ করি, কিংবা হয়তো আমাদের জ্ঞান অত দূর পৌঁছয়নি, আজকে সে ব্যাপারেই আপনি কমিউনিটির মেয়েদেরকে, মানুষদেরকে আপনি অবশ্যই কিছু ইনফরমেশন দেবেন, গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে। অবশ্যই অনুষ্ঠানটিকে খুবই সুন্দর একটা মুহূর্তে নিয়ে চলে যাবেন। আপনার কাছ থেকে আমরা অনেক ব্যাপারে জানবো বলে আশা করছি। ফিরে যাচ্ছি আপনার প্রশ্ন পর্বের সাথে। আমি কি প্রশ্ন পর্ব শুরু করতে পারি? ইয়েস, জি প্লিজ। ধন্যবাদ আপনাকে। আজ আপনার কাছে অবশ্যই অনেক কিছু জানার আছে। তো আজকে আমরা মানে আপনি অবশ্যই অনেক কিছু নিয়ে বলবেন সামনের দিনগুলোতে, কিন্তু আজকে আমরা কেবল ফোকাস করব ওবেসিটির উপরে। আমরা সময় করে আরো আহ, অনেক স্বাস্থ্য ব্যাপারগুলো নিয়ে, সমস্যাগুলো নিয়ে দর্শকবৃন্দ আমাদের সাথে কিছু প্রশ্নের সহযোগিতা থাকবেন। প্রথমেই জানতে চাইবো যে বর্তমানে বিশ্ব জুড়ে, বিশেষ করে আমাদের এই ইমিগ্রেন্ট কমিউনিটিতে, অভিবাসী কমিউনিটিতে ওবেসিটি কতটা গুরুতর স্বাস্থ্য ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে বলে আপনি মনে করেন? তো ওবেসিটি অনেক কমন আনফরচুনেটলি। আর অ্যাকচুয়াল নাম্বারটা বলতে যে 10 মানুষের মধ্যে 4 জনেরই ওবেসিটি না হলে ওভারওয়েট কন্ডিশনটা আছে। কিন্তু ওরা যে স্ট্যাটিস্টিক নাম্বারগুলো ইউজ করে ওবেসিটির ক্যালকুলেশনটা করার জন্য, ওইটা হচ্ছে হাইট আর ওয়েটের ক্যালকুলেশন, বিএমআই। সেই বিএমআইটা আসলে আমাদের ইমিগ্রেন্ট পপুলেশন, স্পেশালি সাউথ ইস্ট এশিয়ান পপুলেশন যেরকম বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, যেহেতু আমাদের বডি বিল্ড রেগুলার ককেশনদের মতো না, ওবিসিটি আর ওভারওয়েটটাকে খুবই আন্ডার ডায়াগনোজ করে। তো প্রবাবলি আমাদের পপুলেশনের মধ্যে ওবিসিটি ওভারওয়েট ডায়াগনোসিসটা আরো বেশি। আর অ্যাকচুয়ালি আমরা যেই নাম্বারটা ধরি যে ওবিসিটির বিএমআইটা হতে হবে 30-30-র উপরে ওবিসিটি বলার জন্য, কিন্তু সাউথ ইস্ট এশিয়ান পপুলেশনের বিএমআইটা 27.5 এর উপরে হলেই আমরা বলি যে ওইটা ওবিসিটি ক্যাটাগরিতে। তো অনেকেই ডায়াগনোসিসও জানে না, অনেকেই ডায়াগনোসিসও বুঝে না। আর ওবেসিটি দিয়ে শুরু করাটাই খুবই অ্যাপ্রোপ্রিয়েট, কারণ কি ওবেসিটি হচ্ছে একটা মাদার অফ অল ডেভেলপিং কান্ট্রি ডিজিজ। ফর এক্সাম্পল, ওবেসিটিটাই ব্লাড প্রেশারের রিস্কটা বাড়ায় দেয়, টাইপ 2 ডায়াবেটিসের রিস্ক বাড়ায়, ইনসুলিন রেজিস্ট্যান্স, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তো ওবেসিটিটাকে ট্রিট করলে ফিউচার জেনারেশনটাও আরো হেলদি হবে। ধন্যবাদ আপনাকে। যেটা শুনে মনে হলো যে ওবিসিটি সব কিছু রোগেরই জন্ম দিচ্ছে। তো সবাই ওবিসিটি বলতে যেই কথাটা আগে মাথায় আসে বা মনে করে, যে তারা ইমাজিন করে যে এটা শুধুই বোধহয় একটা ওজন বেশি হয়ে যাওয়া বা এরকম কোনো কিছু। কিন্তু আপনার কি মনে হয় যে এর সাথে আরো অনেক কিছু রিস্ক আছে জড়িত, নাকি শুধুই ওজন বেড়ে যাওয়া এটা? জি, তো এটা খুব ভালো একটা পয়েন্ট আসলে। আর একজনের দিকে আপনি যদি তাকান তাহলে তাহলে বলা যায় না যে ওবিসিটি আছে নাকি নাই। কারণ কি, স্পেশালি সাউথ এশিয়ান পপুলেশন, আমাদের আমাদের ব্যাকগ্রাউন্ডের ওজনটা যখন বাড়ে,
ওজনটা বাড়ে মিড সেকশনে, অ্যাবডোমিনাল ওবিসিটি যেটাকে বলে, সেই পেটটা বেড়ে যায় আগে। আর সেই ওয়েট ডিস্ট্রিবিউশন মানে সেই জায়গায় ওজন বাড়াটাই সবচেয়ে বেশি ক্ষতিকর। আর ওবিসিটি রিলেটেড ডিজিজ অনেক ধরনের আছে। শুরুতে হয় ইনসুলিন রেজিস্ট্যান্স, মানে সুগার বেড়ে যাওয়ার আগে, ব্লাড টেস্টের শো আপ করার আগে ইনসুলিন হরমোনটা বেশি বেড়ে যায়। তারপর হয় বর্ডারলাইন ডায়াবেটিস, তারপর টাইপ 2 ডায়াবেটিস। ডায়াবেটিস ছাড়াও ব্লাড প্রেশার, কোলেস্টেরল, হার্টের সমস্যা, তারপর ক্যান্সার, ফর এক্সাম্পল ব্রেস্ট ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, ওভেরিয়ান ক্যান্সার, স্টমাক ক্যান্সার, লিভার ক্যান্সার, ফ্যাটি লিভার, এসব আরো অনেক বেশি হয় যাদের ওবিসিটির ডায়াগনোসিসটা থাকে। আপনি কি মনে করেন যে এই ওবিসিটির মূল যে কারণগুলো, কজগুলো, সেগুলো কি আমাদের ফুড হ্যাবিট, মানে খাদ্যাভ্যাস, মানসিক চাপ যেটাকে আমরা মেন্টাল অ্যাংজাইটি বা প্রেশার বলি, এবং আমাদের যে লাইফ স্টাইল, অনিয়মিত ইরেগুলার লাইফ স্টাইল, এগুলোর মধ্যে কি মনে করেন যে এগুলোই মেইন রিজন ওবিসিটির জন্য? তো ওবিসিটি হচ্ছে লাইক মোস্ট ডিজিজেস, হুম অনেক হুম কারণ থাকে। একটা কারণ হতে পারে জেনেটিক প্রিডিসপোজিশন, খুব হুম হুম রেয়ার কেসে, মানে হচ্ছে ফর এক্সাম্পল যারা 2 বছর বয়সে, 3 ইয়ার ওল্ডে, 5 বছর বয়সে যাদের অনেক এক্সেস ওয়েট থাকে, ওদের হচ্ছে পিওরলি জেনেটিক রিজন, কিন্তু ওইটা হচ্ছে less than 1%, খুবই রেয়ার সেই সব আচ্ছা। জেনেটিক ইস্যু হওয়াতে। মোস্ট অফ আস, মোস্ট প্রেভালেন্ট হচ্ছে মাল্টিপল ইস্যু। ফর এক্সাম্পল জেনেটিক বলতে মানে হয়তোবা প্যারেন্টসদের মধ্যেও ওয়েটটা বেড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, গ্র্যান্ড প্যারেন্টসদের মধ্যেও ওয়েটটা বেড়ে হুম যাওয়ার হুম টেন্ডেন্সিটা ছিল। আর আমাদের এনভায়রনমেন্টও আমাদের জিনস গুলাকে এফেক্ট করে। তো ফিউচার জেনারেশনও, কারণ কি ওরাও একইভাবে খাওয়া, চলা, হ্যাবিটটাও একই রকম হয়, তো সেইভাবে জেনেটিক টেন্ডেন্সিও থাকে যে হ্যাবিটটাকে সেভাবে ইনফ্লুয়েন্স করা। কিন্তু জেনেটিক রিজন ছাড়াও আরেকটা মেইন ইম্পর্টেন্ট রিজন হচ্ছে যে স্পেশালি যারা অন্য দেশ থেকে, ফর এক্সাম্পল বাংলাদেশ থেকে এই দেশে নতুন করে আসে, অনেকেই বলে, স্পেশালি আমি যেসব পেশেন্ট দেখি, অনেকে বলে যে আচ্ছা বাংলাদেশে আমার ওয়েট ভালো ছিল, এখানে এসে ওয়েটটা বেড়ে গিয়েছে। একটা কারণ হচ্ছে যে এখানের খাবারটা অনেক প্রসেসড, আলট্রা প্রসেসড ফুড, আসল খাবার না। অনেকেই কনভিনিয়েন্সের জন্য দোকান থেকে জাস্ট যেসব রেডিমেড মিলস না হলে প্যাকেজড মিলস, কুকিজ, এইসব জিনিস যদি প্রিডমিনেটলি খায়, রেগুলারলি খায়, তাহলে হুম ডেফিনেটলি ওজনটা বেড়ে যাবে আনহেলদি ভাবে। আরেকটা কারণ হচ্ছে যে স্ট্রেস। যখন আমরা স্ট্রেস থাকি, এক্সেসিভ স্ট্রেস, সেটা আমাদেরকে ভালো করে ডিসিশন নিতে অ্যালাউ করে না। হুম আর হুম। আরেকটা হচ্ছে যে এক্সারসাইজ, কিন্তু আনহেলদি এক্সারসাইজ। একদম যদি টোটালি আমরা না মুভ করি, তাহলে কোনো অ্যাক্টিভিটি না হলে ওজন বাড়বে। আর আরেকটা কারণ ওজন বাড়ার হচ্ছে খালি পেটে এক্সারসাইজ করা। খালি পেটে এক্সারসাইজ করলে বডির উপর অনেক স্ট্রেস পড়ে, আর সেটা কারণেও বডিটা এক্সট্রা ওয়েট পাইল অন করে নিজেকে প্রোটেক্ট করার জন্য। ধন্যবাদ আপনাকে, অনেকগুলো যে কারণ বললেন, কিন্তু আমরা মনে হয় অনেকেই কিছু না জানার ভেতরে ডুবে আছি। ভেবে নেই যে আমাদের বয়স হচ্ছে বা 40-এর পরে, 50-এর পরে শরীর অনেকটা ভারী হয়ে আসে। এবং আপনি যেটা ফুড হ্যাবিটের কথা বলছেন, যে অবশ্যই ফুড হ্যাবিট এবং আমাদের ডেইলি লাইফের জিনিসগুলো এটার উপর ডিপেন্ড করে। তাছাড়া আরেকটা হয় আমি মনে করি যে আমরা যখন প্রবাসে আসি তখন আমাদের স্ট্রাগলিং লাইফের জন্য যেই মানে প্রেশারটা, চিন্তাটা মাথায় আসে, দুশ্চিন্তা অ্যান্ড মেন্টাল অ্যাংজাইটি যেটাকে আপনি বলেন, এটাও তো আমার মনে হয় সব রোগেরই কারণ হতে পারে, তাই না? তো অনেকে আমি একটু কিন্তু আবার, ইন্টারাপ্ট করছি। হ্যাঁ অবশ্যই রীতা, আসো। নাজরীন, আমি একটু ইন্টারাপ্ট করছি। সাবরিনা হক, অসংখ্য ধন্যবাদ আপনি আজকে যুক্ত হওয়ার জন্য। আপনি বিএমআই এর একটা কথা বললেন, এটা কি আপনি একটু আম, সংক্ষেপে বলবেন, লাইক হোয়াট ইজ বিএমআই? শিওর। তো বিএমআই ফুল ফর্মটা হচ্ছে বডি মাস ইন্ডেক্স। এটা একটা ক্যালকুলেশন। এটা একজনের হাইট আর ওয়েট ক্যালকুলেট করে একটা রেশিও দেয়। ওইটার রেঞ্জ ভ্যারি করে, 18.5-এর নিচে যদি হয় তাহলে ইন জেনারেল আন্ডারওয়েট ধরা হয়, 18.5 to 24.9 ধরা হয় নর্মাল বডি মাস ইন্ডেক্স। আর এটা স্বাভাবিক, রাইট? জি, স্বাভাবিক, কিন্তু আসলে বিএমআই হচ্ছে জাস্ট ওয়ান অফ দ্য মেজার অফ আ পিকচার। কারণ কি খালি বডি মাস ইন্ডেক্স ক্যালকুলেট করে আমরা বলতে রাইট। পারি না যে মাসল মাস কত, কত মাসল আর কতটুক ফ্যাট। তো বডি মাস ইন্ডেক্স আসলে একটা মেডিকেল ক্যালকুলেশন না, এটা অ্যাকচুয়ালি বানানো হয়েছে একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে।
ডিসাইড করার জন্য যে লাইফ ইন্স্যুরেন্স দিবে নাকি না। জাস্ট হেলথ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিটা এটা অ্যাডপ্ট করেছে, তারপর হেলথ ইন্স্যুরেন্স যেহেতু অ্যাডপ্ট করেছে এই জন্য মেডিকেল ল্যাঙ্গুয়েজ এটা আমরা কমনলি ইউজ করি, কিন্তু পুরোপুরি এটার উপর ডিপেন্ড করাটা অ্যাকুরেট না। তো আচ্ছা, হ্যাঁ। তো তো বডি মাস ইন্ডেক্স ইন জেনারেল যদি আপনি ডক্টর অফিসে যান তাহলে হয়তো বড় আপনাকে একটা হ্যান্ড আউট দিবে যে বিএমআই 30 এর উপরে, 30-এর উপরে হলে কনসিডার করা হয় ওবিজ রেঞ্জ, না হলে আনহেলদি রেঞ্জ। কিন্তু একজন যদি বডি বিল্ড করে, বডি বিল্ডারদেরও মাসল মাস অনেক বেশি থাকে, ওদেরও বিএমআই আসলে 30-এর উপরে হতে পারে। তো একজনকে ক্লিনিক্যালি দেখে, ব্লাড টেস্ট না দেখে, ব্লাড প্রেশার না চেক করে, বাকি জিনিস পুরো পিকচার না দেখে শুধু বডি মাস ইন্ডেক্সের উপর রিলাই করা যায় না। বাট ইটস ওয়ান অফ দ্য মেজার্স যেটা দিয়ে ওরা প্রেভ্যালেন্সটা ক্যালকুলেট করে, কত কমন ওভারওয়েট ওবিসিটি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। দর্শক যারা দেখছেন, উনি বিএমআইটা যেভাবে উনি এটা আমাদেরকে নোটপ্যাড। বললেন, বিএমআইটা হলো একটা সংখ্যা, যেটা উনি বললেন যে এটা কমপ্লিটলি ডিপেন্ডেন্ট না, বাট ওদের জেনারেল একটা যে মেজারমেন্ট। বিএমআই একটি সংখ্যা যা দেখায় যে আপনার ওজন এবং উচ্চতা উচ্চতার তুলনায় ঠিক আছে কিনা। এটা একটা পরিমাপের বিষয়। যেমন 18.5 যদি এটার নিচে থাকে তাহলে ওজন কম ধরা হয়। 18.5 থেকে 24.9-এর মধ্যে বলা হয় বিএমআইটাই থাকলে আমাদের ওজনটাকে স্বাভাবিক ধরা হয়। আবার অতিরিক্ত ওজনের বেলায় দেখা যায় যে 25 to 29, রাইট? জি, এটা একটা রেঞ্জে ওভারওয়েট চলে যায়, ক্যাটাগরিতে। ওভারওয়েট ক্যাটাগরি এটা। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনারা কন্টিনিউ করেন প্লিজ। আমি একটু মাঝখানে যখন মনে হবে যে না, দর্শকদের একটু এটা আরেকটু ব্যাখ্যা করা দরকার, তখন ডেফিনেটলি আমি মাঝখানে ইন্টারাপ্ট করতে চলে আসবো। সো জি, থ্যাংক অল ইউ। দ্য বেস্ট। না, অবশ্যই এইচবিডিতে আপনি যখন খুশি আসতে পারেন, আপনার প্রশ্ন নিয়েও আসতে পারেন, আপনি দর্শকদের প্রশ্ন নিয়েও আসতে পারেন, অবশ্যই তাদের অধিকার আছে কিছু জানার, যদি তাদের পক্ষ থেকে জানতে চাই, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আমরা আরেকটা যে ব্যাপারটা খেয়াল করেছি যে বাচ্চাদের ভেতরে, যারা ইয়াং এজ, যারা যে সমস্ত, তাদের ভেতরে কিন্তু ওবিসিটি বাড়ছে, তারা খুব অল্প বয়সী ভারী শরীর হয়ে যাচ্ছে, তারা কিছুটা ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তারা নড়তে চড়তে চায় না, খেলাধুলা করতে চায় না। তো তাদের কি, এই যে এটা যে বাড়ছে, এটার পেছনের কারণগুলো কি মনে হয়? যে বাচ্চাদের যে বাবা মা, প্যারেন্টস, কিংবা তার যে মানে আমরা যারা বাচ্চাদেরকে যারা বড় করি, আমাদের নিজেদেরও কিছু এ ব্যাপারে ঘাটতি আছে, বা কি মনে হয় ল্যাকিং আছে তাদের রেইজড আপের ব্যাপারে? তো অ্যাকচুয়ালি বাচ্চার অনেক ইন্টেলিজেন্ট, ওরা প্যারেন্টদের থেকেই শিখে। প্যারেন্টরা কিছু বললে হয়তোবা সেটা শুনবে না, না হলে শুনলেও অত অ্যাপ্লাই করবে না, মানে জীবনটা চেঞ্জ করবে না, হ্যাবিট গুলো চেঞ্জ করবে না। কিন্তু বাচ্চারা প্যারেন্টদেরকে অবজার্ভ করে। তো যদি প্যারেন্টরা মনে করে যে বাচ্চারা হেলদি ভাবে খাচ্ছে না, তাহলে প্যারেন্টদেরকেই নিজেদের খাওয়াটা, নিজেদের লাইফস্টাইলের উপর একটু ফোকাস করলে আসল চেঞ্জটা বোঝা যাবে। বাচ্চাদের ক্ষেত্রে স্লিপ, ঘুম কোয়ালিটিটা খুবই ইম্পর্ট্যান্ট, অ্যাডাল্টদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ঘুমটা আনইন্টারাপ্টেড 7 থেকে 9 ঘন্টা ঘুম হলে সবচেয়ে বেস্ট বডির জন্য। সেটা ছাড়াও অ্যাটলিস্ট একটা মিল, মানে হচ্ছে যে একবেলা সবাই একসাথে খাওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট বাচ্চাদের জন্য। আম, আহ, আরেকটা জিনিস যেটা আমি দেখি হচ্ছে যে খুব কমন, স্পেশালি বাচ্চাদের খেলাধুলার সময় স্পোর্টস ড্রিঙ্ক, জুস, এনার্জি ড্রিঙ্ক এসব ইউজ করা হয়, কিন্তু এইসব ওবিসিটি রেট আরো বাড়ায় দেয়। তো স্পোর্টস ড্রিঙ্ক না হলে জুস না খেয়ে আসল ফ্রুট, অ্যাকচুয়াল ফুল ফ্রুট লাইক অ্যাপল না হলে অরেঞ্জ খাওয়াটা আরো হেল্পফুল আর আরো নিউট্রিশিয়াস, আর এটা ফিউচার ওবিসিটির রিস্কটাকে আরো কমাবে। বাচ্চারা অনেক অ্যাক্টিভ থাকে, যদি ওরা রেগুলারলি খাবার না খায় তাহলে ওদের বডিটা স্ট্রেসের মধ্যে আরো ইজিলি চলে যায়, আর সেই ক্রনিক স্ট্রেসটা আসলে পরে ফিউচারে ওয়েট গেইন করায়। তো এক্সারসাইজ করার আগে ডেফিনেটলি ভালো করে খাওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট, আর করার পরেও, এক্সারসাইজ করার পরে 1.5 আওয়ার্স এর মধ্যে কিছু খাওয়াটা খুব ইম্পর্ট্যান্ট মাসেলটাকে রিকভারি করার জন্য। ধন্যবাদ, খুব ভালো একটা পয়েন্ট আপনি বলেছেন, যে যেটা এই যে আপনি জিমের কথাটা বললেন না, যে এখন এই জেনারেশনের মধ্যে এটা কিন্তু খুব জনপ্রিয়, খুবই পপুলার জিনিস। বাচ্চারা আর কিছু করুক না করুক, দল বেঁধে সময়, মানে টিনেজের পরে বাচ্চারা যারা 18+, তাদের ভেতরে এই টেন্ডেন্সিটা বেশি দেখা যাচ্ছে। কিন্তু আপনি যেটা বললেন যে এই যে তারা বিভিন্ন এনার্জি ড্রিঙ্ক ইউজ করে, যেটা আমরা অবশ্য বুঝি যে এটা ভালো না, কিন্তু ওরা কিন্তু এটাতে ভীষণ ভাবে বিলিভ করে এবং ওরা এটা খায়। তারপরে আসার পরে যে আপনি বললেন 1.5 থেকে
2 ঘন্টার মধ্যে কিছু দেয়, যেন একটা ভারী হেভি ডায়েট তারা নিয়ে নেয়, না হলে যেটা হয় যে শরীরের ক্ষতি হয়। এটা একটা ভালো গুড পয়েন্ট। তো আহ আমাদের আরেকটা প্রশ্ন চলে যাচ্ছি, যে আমাদের ধরেন একজন ফ্রেন্ডের কথাই বলি, যে যার ওয়েট দিন দিন বাড়ছে, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে তার ভেতরে অত বেশি অসুস্থতা নেই, কিংবা যেটাকে আমরা বলি যে স্বাস্থ্য সংকট, এটা নেই। এখন তিনি জানতে চেয়েছেন যে তার যেহেতু কোনো অসুখ নেই, কিন্তু কিভাবে ওজন কমানোর জন্য তাই কি ধরনের ট্রিটমেন্ট করতে পারে, কোনো ওষুধ আছে কি যে যেগুলো, যেটার কোনো সাইড এফেক্টটা খুবই কম, এ ধরনের কোনো কি আপনার কাছে মনে হয় যে ওষুধ মেডিসিন ভিত্তিক ভিত্তিক কোনো ট্রিটমেন্ট যেটা কমাবে ওজন? জি, তো ডেফিনেটলি ওষুধ হেল্প করে, হুম হুম কিন্তু ওষুধে যাওয়ার আগে স্পেশালি যদি কেউ একজন মনে করে যে ওনার ওনার কোনো হুম ডিজিজ এখনো ধরা পড়ে নাই, হুম আমি সবসময় পেশেন্টদেরকে রেকমেন্ড করি। আর যখন আমি কাউকে ক্লিনিকে দেখি, আমি বুঝাই যে আমি এটা দেখছি এই কারণে। নিজেদের ব্লাড টেস্ট গুলার উপরে একটু বেসিক নলেজ থাকলে অনেক হেল্প করে। কারণ কি অনেক সময় দেখা যায় যে কারো একজনের বর্ডার লাইন ডায়াবেটিস বছরের হুম পর হুম বছর আছে, পরে যখন টাইপ 2 ডায়াবেটিস হয়ে যায় তখন জানতে পারা যায় যে আসলে ডায়াবেটিস আছে, আর আসলে এর আগেও অনেক বছর বর্ডার লাইন ডায়াবেটিস ছিল। আম, আর যখন আমি পেশেন্টকে দেখি যে বর্ডারলাইন ডায়াবেটিস থেকে টাইপ 2 ডায়াবেটিস হয়ে যায়, হুম হুম বর্ডারলাইন ডায়াবেটিস হওয়া অবস্থায় যদি আমার কাছে আসে, তাহলে তখন ডায়াবেটিসটাকে প্রিভেন্ট করা যায়। হুম। কিন্তু একবার যদি ডায়াবেটিসে যায়, সেই ডায়াবেটিসটাকে রিভার্স করা খুবই ডিফিকাল্ট। এই জন্য আচ্ছা। যদি কেউ ওভারওয়েট না হলে ওবিস থাকে, ওনাদের HbA1c, যেটা সব ব্লাড টেস্টে স্ট্যান্ডার্ড একটা টেস্ট, ওই নাম্বারটাকে জানাটা ইম্পর্টেন্ট। হুম হুম গ্লুকোজের নাম্বারটা জানা ইম্পর্টেন্ট, খালি পেটের গ্লুকোজ। জেনারেলি প্রাইমারি কেয়ার অফিসে গেলে খালি পেটের গ্লুকোজটা চেক করে। লিভারের টেস্টগুলো জানাটা ইম্পর্টেন্ট। আর যখন আমরা ওবিসিটির ওষুধের কথা বলি, ওবিসিটি ওষুধ শুরু করার আগে আমি একটা আমি গোল বুঝতে চাই। হুম কিন্তু হুম যদি কেউ একজন ভাবে যে আমি ওয়েট লুজ করলে খুশি হয়ে যাব, সবকিছু ঠিক হয়ে যাবে, সব ডিপ্রেশন চলে যাবে, অ্যাংজাইটি চলে যাবে, তাহলে এটা অ্যাকচুয়ালি রিয়েলিস্টিক এক্সপেকটেশন। অনেক থিন মানুষও আছে যাদের ডিপ্রেশন থাকে, ওভারওয়েট মানুষেরও ডিপ্রেশন থাকে। তো রিয়েলিস্টিক এক্সপেকটেশন সেট করা ওবিসিটি মেডিসিনের মানে হচ্ছে যে আমি যখন চেয়ারে বসবো, আমার চেয়ারে ভালো করে ফিট করব, সিট বেল্টটা ভালো করে লাগবে। না হলে আগে 1 ব্লক হাঁটলেই আমার শ্বাসে কষ্ট হতো, এখন আমি 2 ব্লক হাঁটতে পারি শ্বাসকষ্ট ছাড়া। তো এইসব হচ্ছে রিয়েলিস্টিক এক্সপেকটেশন। আর আম, ওষুধ শুরু করার আগে আমি একটা টাইম ফ্রেম ডিসকাস করতে লাইক করি, যে ওষুধটা এমন ভাবে চুজ করতে হবে যেন হুম সেই হুম ওষুধটা নেক্সট 2 বছর ধরে অ্যাক্সেসিবল থাকে। যদি আপনি ওষুধ শুরু করেন, 3 মাস পরে ওষুধ আর নিতে পারছেন না যে কোনো কারণে, যদি আপনি দেশের বাইরে যান, না হলে যদি ইন্স্যুরেন্স না থাকে, না হলে যদি অ্যাফোর্ড করতে না পারেন, তাহলে আসলে ওই ওষুধটা আরো বেশি ক্ষতি করবে। কারণ কি, ওষুধ কাজ করবে, ওয়েট লুজ হবে, কিন্তু যদি ওষুধটা পরে আর না থাকে, ওয়েট আবার অনেক রিগেইন হবে। আর প্রত্যেকবার যখন এই ওয়েট লুজ তারপর ওয়েট রিগেইন হয়, নেক্সট টাইম একই ওষুধ অত ভালো করে কাজ করবে না। এই জন্য ওষুধে যাওয়ার আগে হুম বাকিগুলো হুম। জিনিসটাকে ভালো করে আম, একটা রিয়েলিস্টিক এক্সপেকটেশন থাকাটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি ওবিসিটি মেডিসিনে। আপনি খুব ভালো একটা কথা বলেছেন, যে আপনি আস্তে আস্তে করে ওষুধের যেই মাত্রাটা মানে ডোজটা আপনি সেভাবেই করতে চান, যাতে হঠাৎ করে কেউ বন্ধ করে দিলে যাতে সেটা নেগেটিভ ভাবে কাজ না করে, বলতে চাচ্ছেন। আচ্ছা, রাইট। কেউ কেউ কি ওবেসিটির ওষুধ একবার মেডিসিন ট্রিটমেন্ট শুরু করে, মানে সেটা তারা বন্ধ করতে পারবে যে কোনো সময়? ওইটা ডিপেন্ড করে অনেক জিনিসের উপর। ডিপেন্ড করে আচ্ছা। যে বাকিগুলো জিনিস ঠিক আছে নাকি না। ফর এক্সাম্পল, ঘুমটা কি কনসিস্টেন্টলি হচ্ছে নাকি না, 7 থেকে 9 ঘন্টা। খাবারের হ্যাবিট গুলো ঠিক আছে নাকি না। আমার অনেক মোস্ট অফ মাই ওভারওয়েট পেশেন্ট, ওরা কিন্তু ব্রেকফাস্ট খায় না। ব্রেকফাস্ট স্কিপ করাটা খুবই হার্মফুল হুম হেলথের জন্য। আর আমাদের বডি হচ্ছে আমাদের বডি হচ্ছে একটু একটা গাড়ির মতো, আর আমাদের ফিউল ট্যাঙ্কটা একটু কম। তো যখন আমরা ঘুম থেকে উঠি, তার 2 ঘন্টার মধ্যে ভালো একটা প্রোটিন ফাইবার রিচ ব্রেকফাস্ট খেলে সবচেয়ে ভালো আমাদের বডির জন্য। আর ব্রেকফাস্টের পরে প্রত্যেক 4 থেকে 5 ঘন্টা কিছু না কিছু খেলে সবচেয়ে বেস্ট। যদি আমরা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট স্কিপ করে সোজা একদম কাজে যাই, তখন আমাদের স্ট্রেস হরমোন, হাঙ্গার হরমোন বেড়ে যায়। তখন আমাদের মন ভাবে যে আমরা আর খাবার পাবোই না।
তখন আমরা যখন খাবার খাই, যে কোনো খাবারই খাই, আনহেলদি ভাবে আমাদের বডিতে স্টোর হয়। তো কেউ একজন কি রেগুলারলি খাচ্ছে না কিনা, কেউ একজন রেগুলারলি মাসল স্ট্রেংথ ট্রেনিং মানে মাসল বিল্ডিং এক্সারসাইজ করছে না কিনা, আর স্ট্রেস কিভাবে ম্যানেজ করে। সবার লাইফে স্ট্রেস আছে, কারো লাইফে স্ট্রেস ফ্রি থাকা পসিবল না, আর কিছু স্ট্রেস অ্যাকচুয়ালি ভালো, কারণ কি ফর এক্সাম্পল এক্সামের স্ট্রেস যখন থাকে তখন আমাদের ফোকাসটা আরো বাড়ায়, পর এক্সামের পরে আমরা আরো হ্যাপি হই, কারণ কি সেই স্ট্রেসটা চলে গিয়েছে। কিন্তু ক্রনিক স্ট্রেস ডিল করার জন্য আম, কয়েকটা কোপিং মেকানিজম, মানে হচ্ছে যে ক্রনিক স্ট্রেস কিভাবে ম্যানেজ করতে হয়, ওইটা অ্যাকচুয়ালি ওবিসিটি মেডিসিনে খুব বড় একটা রোল প্লে করে, স্পেশালি যখন আমরা কেউ একজনের ওষুধ বন্ধ করতে চাই। আর ওষুধ, ওবিসিটি মেডিসিনের ওষুধ হঠাৎ করে বন্ধ করা যায় না, আস্তে আস্তে আমরা ডোজ কমাই, যখন দেখি যে বাকি সব জিনিস ঠিক আছে, ওয়েটটাকে, ওজনটাকে আমরা মনিটর করি, স্ট্যামিনাটাকে মনিটর করি, যদি দেখি যে সবকিছুই মেনটেন করা যাচ্ছে, তখন ডোজটাকে স্লোলি টাইট্রেট ডাউন করে তারপর বন্ধ করে তবুও আমরা মনিটর করি, দেখার জন্য 3 মাস পরে 6 মাস পরে যে ওয়েটটা কি মেনটেন হচ্ছে নাকি ওয়েট আবার বেড়ে যাচ্ছে। তো এটা একটা সাবরিনা হক, আপনার যে মেডিসিনে যে এটার উইথড্রয়াল এফেক্টটা কি? মেডিসিনটা হুট করে বন্ধ করে দিলে এটা উইথড্রয়াল এফেক্টটা কি হয়? জি, সো দ্যাটস এ গুড কোয়েশ্চেন। উইথড্রল এফেক্ট, এটা উইথড্রল মানে কয়েকটা জিনিস ধরতে পারেন, এক একটা ওষুধের এক এক রকম সাইড এফেক্ট আছে। তো সাইড এফেক্ট ছাড়াও যেটা হচ্ছে ওষুধ স্পেসিফিক, যদি কারো সময় না থাকে যে ভালো করে হ্যাবিট গুলো ইন প্লেসে রাখা, যে ভালোভাবে হেলদি ফুড প্রিপেয়ার করা, ভালোভাবে হেলদি ভাবে রেগুলারলি খাওয়া, ভালোভাবে ঘুমানোর কোয়ালিটিটাকে ইমপ্রুভ করা, যদি সেইটা না থাকে তাহলে ডেফিনেটলি ওজনটা আবার বেড়ে যাবে। আর নেক্সট টাইম যখন ওজনটা বাড়বে তখন লুজ করতেও আরো অনেক সময় লাগবে। আমাদের মাইন্ড অ্যাকচুয়ালি খুবই ইন্টেলিজেন্ট। আমাদের মাইন্ড, আমরা হাজার হাজার বছর ধরে আমরা বেঁচে আছি কারণ কি আমাদের মাইন্ডটা ফিয়ার মোডে থাকে, সবসময় ভয়ের একটা মোডে থাকে। আম, সেই ভয়ের মোডের জন্যই যখন আমরা খাবার পাই না, আমাদের মাইন্ড আমাদেরকে প্রোটেক্ট করার জন্য যখনই আমরা খাবার খাই এক্সট্রা ওয়েটটাকে পাইল অন করে। তো আমাদেরকে কনস্ট্যান্টলি এমন একটা হেলদি ওয়েট মেনটেন করার জন্য আমাদের মাইন্ডটাকে একটা সিগন্যাল দিতে হবে যে সবকিছু ঠিক আছে, খাবার রেগুলারলি আমরা পাবো, কোনো ভয়ের কিছু নাই। আর এটাই আসলে, এই স্ট্র্যাটেজিটাই অনেক মার্কেটিং কোম্পানিরা ইউজ করে। ফর এক্সাম্পল, আমরা যখন যাই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, না হলে সেল পরে আর কখনোই থাকবে না, ইউনো Right. এই স্ট্র্যাটেজিটা, এই ফিয়ারটার উপরেই অনেক মার্কেটিং কোম্পানিরা প্লে করে। বাট আমরা যেরকম মডার্ন ডেতে আমরা খুবই লাকি, আমরা এখন জুম কলে কথা বলছি, আমরা সবাই জানি যে খাবার এমন না যে খাবার পরের দিন আমরা পাবো না, রাইট? আমরা খুবই লাকি। তো এই জন্য আমাদের মাইন্ডটাকে আমাদেরকে কনস্ট্যান্টলি রিঅ্যাসিওর করতে হবে, আর মাইন্ডটা এই সিগন্যালটা পায় যখন আমরা আমাদের বডিকে আমরা ভালো কোয়ালিটি নিউট্রিশাস ফুড রেগুলারলি দেই। কিন্তু আমরা যদি ঘুম থেকে উঠে কিছু না খাই, না হলে যদি আমরা বিস্কিট প্যাকেট খুলি, চানাচুর খুলি, আমরা খাবার খাচ্ছি কিন্তু আসলে আমাদের সেল, আমাদের শরীরটা সেই ভালো কোয়ালিটি খাবার পাচ্ছে না, এই জন্য আমাদের সেলটা, আমাদের বডি ভাবে যে ও এখনো তো খিদা আছে, এখনো তো খিদাটা যায় নাই, এই জন্য আবার খেতে হবে, আবার খেতে হবে, আবার খেতে হবে। কিন্তু আমরা যদি ভালো কোয়ালিটি প্রোটিন ফাইবার রিচ মিল খাই, আবার 4-5 ঘন্টা পরে আবার খাই, তারপর আবার খাই, তখন আমাদের বডিটাও এনার্জি পাচ্ছে, আমাদের বডিটা আমাদের মাইন্ডকে বলছে না আমরা তো এনার্জি পাচ্ছি, সবকিছু ঠিক আছে। তো সেটা হচ্ছে আসল ওবিসিটি মেডিসিন, দ্যাটস এ রিয়েল মেডিসিন। আর আপনি বলছেন যে ব্রেকফাস্টে আমরা যখন দেখা যায় ঘুম থেকে উঠি আমরা হয়তো একটু ব্রেডটা বেশি খাই, একটু জেলি বাটার এখানে নেই, কিংবা আমরা বাঙালিরা পরোটা নেই, এটার সাথে একটু ডিম ভাজি এটা সেটা নেই। কিন্তু এই ক্ষেত্রে আপনি বলছেন যে কার্বোহাইড্রেটের চাইতে আমাদের প্রোটিনের পরিমাণটা বেশি থাকতে হবে, তাহলেই সেটা আমাদের জন্য উপকারী, রাইট? জি, থ্যাংক ইউ ফর ব্রিং দ্যাট আপ। তো অ্যাকচুয়ালি ব্যালেন্সড মিল মানে কি, এটাই তো মেইন জিনিস, তাই না? তো ব্যালেন্সড মিল মানে হচ্ছে যে কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফাইবার থাকতে হবে, তিনটাই রাইট। থাকতে হবে। এমন না যে যে কোনো ডায়েট যেটা এক্সট্রিম, ফর এক্সাম্পল লো কার্বোহাইড্রেট ডায়েট, কিটো ডায়েট, মানে কোনো কার্বোহাইড্রেট নাই, ফ্যাট রিচ, প্রোটিন রিচ, যে কোনো এক্সট্রিম ডায়েট যেখানে একটা নিউট্রিয়েন্ট না টাকে থাকবে টোটাল না। ব্লক করা যায়, ব্লক করে দেওয়া হয়, দ্যাটস কখনো নট গুড। এটা কখনো এটা লং টার্ম ওয়েট লস দেয় না। ইয়েস, যদি আপনি কার্ব কম খান তাহলে 3-4 মাস পরে ওজনটা কমবে, কারণ কি সেই ওয়াটার, কার্বোহাইড্রেটের সাথে যে পানিটা জমা হয় সেই পানিটা থাকবে না বডিতে, কিন্তু এটা আসল ওয়েট লস না।
আর যে কোনো লো কার্ব ডায়েটে কেউই ভালো ফিল করে না, কারণ কি আমাদের ব্রেন কার্বোহাইড্রেট ইউজ করে কাজ করার জন্য। আর যখন আমরা হেলদি ভাবে ওয়েট লস করতে ট্রাই করি তখন আমরা ভাবি যে 5 বছর পরে আমাদের এনার্জিটা কেমন থাকবে, 5 বছর পরে এনার্জিটা ওয়েটটা কেমন থাকবে। তো সেটার জন্য ব্যালেন্স ডায়েট লাগবে। ব্যালেন্স ডায়েটের জন্য আমরা খুবই ক্রনিক্যালি কম প্রোটিন খাই। প্রোটিন মানে হচ্ছে যে ডিম, চিকেন, গ্রিক ইয়োগার্ট, বিনস, এসব জিনিস। তো আমি একটা এক্সাম্পল দেই। ইউজুয়াল স্ট্যান্ডার্ড ব্রেকফাস্ট হচ্ছে একটা রুটি, একটা রুটির সাথে হয়তো একটা ডিম। কেউ কেউ থাকে, অনেক কমনলি আমার পেশেন্টরা খায় একটা রুটি, ওটার সাথে চা, জিরো প্রোটিন, নো প্রোটিন, বারলি এনিথিং। আর একজনের প্রোটিন লাগে অ্যাটলিস্ট 20 গ্রাম পার মিল। তো 20 গ্রাম ব্রেকফাস্ট, 20 গ্রাম লাঞ্চ, 20 গ্রাম ডিনার মিনিমাম। তো ব্রেকফাস্টে যদি শুধু রুটি আর চা খাওয়া হয় তাহলে বডি তো এনার্জি পাচ্ছে না, তো একটু পরে তো বিস্কিট খেতে ইচ্ছাই করবে, এটা তো ন্যাচারাল, বডি তো সার্ভাইভ করতে চায়। আর একটা ডিম যদি খাওয়া হয়, একটা ডিমের প্রোটিনটা থাকে 7 গ্রাম, আর আমাদেরকে খেতে হয় 20 গ্রাম। তো আমরা যদি আগে থেকে সেই এডুকেশনটা না থাকে, সেই প্ল্যানিংটা না থাকে, ইটস ভেরি ইজি টু ইট দ্য রং থিং, ভেরি ইজি টু গেইন ওয়েট ইন অ্যান আনহেলদি ওয়ে। অসংখ্য ধন্যবাদ। আমার মনে হচ্ছে আপনার আমাদের ব্রেকফাস্ট কিংবা ফাইবার, প্রোটিন এবং কার্বোহাইড্রেটের যে ব্যাখ্যাটা করলেন এটা খুব উপকারী হবে। আর ডেফিনেটলি আপনার নেক্সট পেশেন্ট মেবি আমি হতে যাচ্ছি। তো আমাদের এইখানে ফরিদা ইয়াসমিন জানতে চেয়েছেন। ফরিদা ইয়াসমিন বলেছেন যে আমি বর্ডারলাইন ডায়াবেটিস দীর্ঘদিন ধরে আছি। এটাকে খাবারের মাধ্যমে মানে কিভাবে নর্মালে আনা যায়? জি, সো বর্ডলাইন ডায়াবেটিস পেশেন্টস আর মাই ফেভারিট পেশেন্টস, কারণ কি আমি অনেক চাই যেন বর্ডলাইন ডায়াবেটিস থাকতেই ডায়াবেটিসটা রিভার্স হয়ে যায়, যেন পরে যখন টাইপ 2 ডায়াবেটিস হয় যেন আমার কাছে যেন না চেতে যে রিভার্স কেমন হয়, কিভাবে করি। কারণ কি টাইপ 2 ডায়াবেটিস হয়ে গেলে তার মানে প্যানক্রিয়াসের ড্যামেজ অনেক বেশি বেড়ে গিয়েছে, যেটা রিভার্স করা প্রবাবলি প্র্যাকটিক্যাল না। তো বর্ডলাইন ডায়াবেটিস মানে হচ্ছে কয়েকভাবে বোঝা যায়। একটা হচ্ছে হিমোগ্লোবিন A1C, ওই নাম্বারটা 5.7 থেকে 6.4 রেঞ্জে। কারো কারো ক্ষেত্রে যাদের অ্যানিমিয়া থাকে, না হলে ব্লাড কাউন্টটা নর্মাল থাকে না, হিমোগ্লোবিন A1Cটা অ্যাকুরেট না। তো শুধু হিমোগ্লোবিন A1C দিয়েও পুরাপুরি বোঝা যায় না। তো সেই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট টেস্ট হয় খালি পেটের ব্লাড গ্লুকোজটা, যদি 99-এর নিচে থাকে তার মানে নর্মাল, কিন্তু খালি পেটের ব্লাড গ্লুকোজটা যদি 100 থেকে 126 থাকে তার মানে বর্ডলাইন ডায়াবেটিস। বর্ডলাইন ডায়াবেটিস এর জন্য আমি যেটা রেকমেন্ড করি হচ্ছে, আমি ডিসকাস করি যে একজনের লাইফস্টাইলটা কিরকম। যদি ঘুমটা খারাপ হয়, যদি থাইরয়েডটা আনকন্ট্রোলড, থাইরয়েডের যদি কোনো সমস্যা থাকে, যদি স্ট্রেস থাকে, যদি খাবারটা ভালো কোয়ালিটি না, খাবারের মধ্যে সবচেয়ে মেইন জিনিসটা হচ্ছে যে কোনো সোডা খাওয়া হচ্ছে না কিনা, কোনো লিকুইড জাতীয় সুগার, যেরকম স্পেশালি খুব পপুলার আমি যেটা দেখছি হচ্ছে মানুষ স্মুদি বানাইতে অনেক লাইক করে, ফ্রুট কিনে ব্লেন্ডারে এতগুলো ফ্রুট দেয়, সুগার অনেক স্পাইক করে। Right. Our Next. stomachs are our blenders. আমাদের পেট হচ্ছে আমাদের blender. We don't need to blend fruit and take it in. So no smoothie, no liquid sugar, no Starbucks, macchiato, cappuccino, plain coffee, plain tea. Plain coffee, plain tea তে যদি রেগুলার সুগার দিতে চান সেটা ঠিক আছে, কিন্তু আপনি যখন নিজের সুগারটা দিবেন তখন অ্যাটলিস্ট আপনি জানবেন যে আচ্ছা আমি এতটুকু সুগার নিচ্ছি। কিন্তু যদি বাইরে থেকে জাস্ট খান, স্মুদিতে খান, অনেক সুগার খাওয়া হয় যেটা আমরা বুঝতেও পারি না। ফর এক্সাম্পল একটা রেগুলার ক্যান সোডাতে 8 থেকে 9 টিস্পুন সুগার থাকে, আমরা তো কেউ 8-9 টিস্পুন আমাদের চা কফিতে দিয়ে খাই না। Right. তো এই জন্যই যদি কারো বর্ডলাইন ডায়াবেটিস থাকে, যদি ওইটার উপরে কাজ করতে চায়, মানে রিভার্স করতে চায়, দেন ফার্স্ট হচ্ছে কোনো সোডা ডায়েটে আছে নাকি না। ডায়েট সোডাও আমি রেকমেন্ড করি না, কারণ কি ডায়েট সোডা আমাদের ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াটাকে চেঞ্জ করে এক আনহেলদি ভাবে, তো আমাদের খিদাটা পরে আরো বাড়ায় দেয়। সো ডায়েট সোডা ইজ নট গুড ইদার। আপনি যদি কার্বোনেটেড ড্রিঙ্কস লাইক করেন, যেরকম ফিজি ওয়াটার, তাহলে অনেক ধরনের ব্র্যান্ড পাওয়া যায় যেসবে কোনো অ্যাডেড সুগার দেওয়া থাকে না, ওইসব ঠিক আছে। জাস্ট যদি কারোর
পানি যদি ভালো না লাগে। অসংখ্য ধন্যবাদ সাবরিনা হক। আমাদের ফরিদা ইয়াসমিন, সো গেট রেডি, আমাদের দুইজনকে নেক্সট ভিজিটে যেতে হবে। আমি দুঃখিত, আমার আরেকটা শামসুল ফৌজিয়ার প্রশ্নটা রেখে আমি যাচ্ছি। সোনা নাজনীনের ডেফিনেটলি আরো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে জানো। অসুবিধা নেই। তো শামসুল ফৌজিয়া জানতে চেয়েছেন 50+ অবিসিটির কারণ কি এবং কিভাবে কন্ট্রোল করা যায়, সম্ভব হলে আলোচনা করবেন। আমি অ্যাসিউম করছি এজ হচ্ছে 50+, 50 years old। হ্যাঁ, রাইট। তো একটা কারণ হতে পারে মেনোপজ, স্পেশালি আই এম অ্যাসিউমিং উনি হচ্ছেন একজন ফিমেল। রাইট। তো ফিমেলদের মধ্যে স্পেশালি যেসব ফিমেলদের অনেক বছর ধরে ওয়েটটা ঠিক ছিল, পরে হঠাৎ করে মিড লাইফ মানে 40 to 60-র মধ্যে যাদের ওজনটা বেড়ে যায়, একটা মেইন কজ হতে পারে পুয়ার স্লিপ, ঘুম কোয়ালিটিটা ভালো না। আর সেটা হতে পারে মেনোপজের জন্য। তো মেনোপজের ট্রিটমেন্টটা ওয়েট লস ট্রিটমেন্ট না, কিন্তু মেনোপজ ট্রিট করলে ঘুমটা ভালো হলে তখন বডিটা রিপেয়ার করে, তখন ওজনটা আরো হেলদি রেঞ্জে আরো ইজিলি যায়। কিন্তু সেটা ছাড়াও বেসিক জিনিস যেরকম ব্রেকফাস্টটা খাওয়া, গুড কোয়ালিটি ব্রেকফাস্ট, গুড কোয়ালিটি লাঞ্চ, গুড কোয়ালিটি ডিনার, আর বাইরের খাবারটাকে কম খাওয়া, আর মাসল ট্রেনিং, রেজিস্ট্যান্স ট্রেনিং, ওয়েট ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট, কারণ কি আমাদের মাসলটাই এক্সট্রা খাবারটা নিয়ে নেয়, স্পেশালি age 30-র উপরে। অনেক ধন্যবাদ। আরো প্রশ্ন আছে, আমি পরে হয়তো আসবো হ্যাঁ, যদি আমাদের সময় অবশ্যই থাকে। রীতা, আপনি যখনই প্রশ্ন পাবেন চলে আসবেন, কোনো সমস্যা নেই, আমি আমার কথা চালাচ্ছি। অনেক কিছু আমি তো চুপ করে শুনছিলাম যে আমি এই যে আপনি যেটা বললেন যে মেনোপজের পরে আসলে মেয়েদের যেই সমস্যাগুলো হয় সেগুলো প্রতিকার কি, এটা নিয়ে আমি সামনের বার আসবো, আপনাকে নিয়ে আসবো, আপনাকে কথা বলতে হবে। আমার মনে হয় যে কমিউনিটিকে এই ব্যাপারগুলো জানানোর খুব দরকার আছে। তো এবার আমি যাচ্ছি একটু ভিন্ন প্রশ্নে, যে যে ধরা যাক কারো অনেকগুলো ফিজিক্যাল প্রবলেম আছে, তিনি ওষুধও খাচ্ছেন, সেসব ব্যাপারে মেডিসিন নিচ্ছেন কন্টিনিউয়াসলি, যার জন্য ও মেডিসিনের সাইড এফেক্ট হিসাবে তার ওজন বাড়ছে, ওয়েট বাড়ছে। তো এখন এইটাকে উনি কি করবেন? ওষুধ তো তাকে খেতেই হবে, মেডিসিন তাকে নিতেই হবে, বিকজ তার ফিজিক্যাল ইস্যু আছে। তো এখন এটাকে হেলদি উপায়ে, স্বাস্থ্যসম্মত ভাবে ওজন কমানোর ব্যাপারে কি করা যেতে পারে? শুধু কি এক্সারসাইজ? তো অ্যাকচুয়ালি এক্সারসাইজ আনহেলদি হয় যদি আমরা ভালো করে এক্সারসাইজটাকে ফিউল না করি, এক্সারসাইজের আচ্ছা। জন্য না খাই। তো হ্যাঁ, হ্যাঁ। ওজন আর ওষুধের অনেক কমপ্লিকেশন আছে। সবচেয়ে ডিফিকাল্ট ওষুধ যেটা ওয়েট গেইন কজ করে, যেটা আনহেলদি ওয়েট গেইন কজ করে, হচ্ছে মুড মেডিকেশন। তো মুড মেডিকেশন যেসব ওয়েট গেইন কজ করে, ওইটা স্পেসিফিক কয়েকটা ওষুধ, যদি অন্য কোনো অপশনই না থাকে তাহলে আমাদেরকে ফোকাস করতে হবে ঘুম, স্ট্রেস ম্যানেজমেন্ট, ডায়েট, আর সবচেয়ে বেস্ট ওয়েট লস মেডিকেশন অন্য যাদের সাইকাইট্রিক মেডিকেশন যদি নেয়, মুড মেডিকেশন, তাহলে হচ্ছে GLP-1 অ্যাগনিস্ট, যেসব আমরা এখন কমনলি মার্কেটিং এ দেখি, যেরকম উইগোভি, টার্জাপাটাইড, যেসব ইনজেক্টেবল গুলো। আগেকালের ওয়েট লস ওষুধের কয়েকটা রিয়াকশন আছে মুড মেডিকেশনের সাথে। কিন্তু যদি মুড মেডিকেশন না হয়, ফর এক্সাম্পল অনেকে ব্যথার জন্য খায় গ্যাবাপেন্টেন, তারপর যাদের হার্ট ডিজিজ থাকে না, শুধু ব্লাড প্রেশারের জন্য খায় কার্বেডিলল, বেটা ব্লকার, এসবও ওয়েট গেইন কজ করতে পারে। কিন্তু সবচেয়ে হাইয়েস্ট ওয়েট গেইন কজ করে মুড মেডিকেশন। আর সেটার জন্য GLP-1 অ্যাগনিস্ট যেরকম ওজেম্পিক, উইগোভি, দুইটা একই টাইপ অফ ওষুধ, জাস্ট আলাদা নামে মার্কেটেড। না হলে মনজারো, টেরজাপাটাইড, অ্যাগেন একই ওষুধ কিন্তু আলাদা নামে মার্কেটেড, ওইসব খুব ভালো করে কাজ করে। কোনো কোনো ক্ষেত্রে সবকিছুর চেষ্টা করলেও যদি ওষুধ কাজ করে না, না হলে ওষুধের যদি সাইড এফেক্ট হয়, তাহলে ব্যারিয়াট্রিক সার্জারি না হলে ওয়েট লস সার্জারি কাজ করে। বাট ব্যারিয়াট্রিক সার্জারি হচ্ছে অনলি আফটার trying everything in the kitchen at home, and after trying sleep, and after trying GLP-1 agonists or GIP. অনেক ধন্যবাদ। আপনি যে ওজেম্পিক কথাটা, মেডিসিনের কথাটা বললেন, এটা খুব জনপ্রিয়তা পেয়ে গেছে, আমি টিভিতে অ্যাড দেখেছি। কিন্তু আমার কেন জানি মনে হয় যে এটা কি, আপনার কি মনে হয় যে এটা কতটুকু সেফ নেওয়াটা? অনেকেই কিন্তু এটা দিকে ঝুঁকছে। 30+ ছেলেমেয়েরা যারা অতিরিক্ত গেইন করে গেছে বাই দিস টাইম, বা যাদের ডায়াবেটিস আছে, তারা কিন্তু নিচ্ছে, নেওয়ার পরে বলছে এটা নাকি খুব অ্যাকিউট সাইড এফেক্ট,
যেটা বেশি খেতে তাদেরকে নিষেধ করছে, বমি বমি ভাব হচ্ছে, ভমিটিং টেন্ডেন্সি, কিংবা একদমই খাওয়ার ইচ্ছা নেই, একটু খাওয়ার সাথে সাথে তারা হয়তো আগে খেতে পারতো, মানে তাদের কাছ থেকে আমার শোনা, তাদের নিজের এক্সপেরিয়েন্স থেকেই বলেছে যে একটু খাওয়ার পরে মনে হচ্ছে পেটটা ভরে গেছে। তো আপনার কি মনে হয় এটা পজিটিভ সেন্সে কাজ করছে নাকি এটার কোনো একটা সাইড এফেক্ট আছে ওজেম্পিকের? তো আমি যে কোনো ওষুধের কথাই যখন আমি ডিসকাস করি তখন সবচেয়ে ফার্স্ট কোয়েশ্চেন থাকে কোনো সাইড এফেক্ট আছে নাকি না। সব ওষুধেরই সাইড এফেক্ট আছে, ওজেম্পিকেরও সাইড এফেক্ট আছে, কিন্তু ওজেম্পিক যেন আপনি সেফলি ইউজ করতে পারেন কয়েকটা জিনিস আগে থেকে প্ল্যান করতে হবে। ওবিসিটি, ওজেম্পিক কাজ করে ওবিসিটির জন্য, খাবার সেই ইচ্ছাটাকে কমায় দেয়, মানে অ্যাপেটাইটটাকে কমায়। যেহেতু অ্যাপেটাইট কমায়, অনেক ক্ষেত্রে এটা পানির খাওয়াটার সেই পিপাসাটাকেও কমায়। তো তো কেউ একজন যদি ওজেম্পিক শুরু করলো, কিন্তু যদি সেরকম ভাবে কাউন্সেল না করা হয় যে ওজেম্পিক শুরু করলে ভালোভাবে পানি খেতে হবে, না চেলেও প্ল্যান করে পানিটা খেতে হবে, দিনে 2 লিটার খেতে হবে। আর ওজেম্পিক খাওয়ার পরে আগে যেরকম আগের পোর্শন সাইজ যতটুকু পরিমাণ আপনি একসাথে খেতেন ততটুকু খাওয়া যাবে না, আধা পরিমাণ নিবেন। তারপর আপনি বুঝতে ট্রাই করবেন যে পেটটা কি ভরে গিয়েছে নাকি না। যদি পেট না ভরা হয় তাহলে আবার যে খাবারটা নিবেন, এমন না যে খিদার মধ্যে থাকবেন, কিন্তু একসাথে বেশি করে পরিমাণ না হলে রেগুলার পরিমাণ খাওয়া যাবে না। আর ওজেম্পিক শুরু করার পরে সাইড এফেক্ট কমানোর জন্য আমি যেটা রেকমেন্ড করি হচ্ছে প্রথম 2 দিন ফ্রাইড ফুড ভাজি জাতীয় জিনিস, যেরকম ফ্রাইড চিকেন না হলে পিৎজা, এরকম হাই ফ্যাট ফুড না খেতে, কারণ কি তখন সাইড এফেক্ট হওয়ার চান্স আরো বেশি থাকে। সেটা ছাড়া আমি যে মিস্টেকটা দেখি হচ্ছে যে ওজেম্পিক শুরু করলো কিন্তু হাই ডোজে শুরু করলো, এই জন্য সাইড এফেক্ট হবে। ওজেম্পিক জাতীয় ওষুধ বানানোই হয়েছে যেন আমরা সবচেয়ে লো ডোজে শুরু করি, লো ডোজে থাকি 4 সপ্তাহ। যদি 4 সপ্তাহ পরে কোনো সাইড এফেক্ট না হয় তাহলে যদি লাগে ডোজটা বাড়াতে হয়। তো আম, সবচেয়ে লো ডোজ যেটা ডোজ আপনার জন্য কাজ করে হচ্ছে সবচেয়ে বেস্ট ডোজ, কিন্তু অবশ্যই যদি সাইড এফেক্ট থাকে দেন ইটস নট দ্য মেডিকেশন ফর ইউ। ধন্যবাদ আপনাকে। আরেকটা প্রশ্নে আসি, যেটা আমরা অনেকেই মনে করি যে যাদের থাইরয়েডে প্রবলেম আছে, বিশেষ করে মেয়েদের যারা 45 এর পরে সাধারণত থাইরয়েড সমস্যায় ভোগেন, এবং এই কারণেও দেখা যায় যে তাদের খুব কম বয়সেই চলে আসছে হাই ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস, এবং তারা যে মেডিসিন ট্রিটমেন্টটা শুরু করে তার কারণে কিন্তু তারা ওয়েট গেইন করে। আপনার কি মনে হয় এখানে কোনো কানেকশন আছে সো থাইরয়েডের মেডিসিনের সাথে? তো যাদের থাইরয়েডের অসুবিধা থাকে মোস্ট কমন হচ্ছে হাইপোথাইরয়েডিজম, মানে থাইরয়েডটা কম করে কাজ করে, এই জন্য বাইরে থেকে থাইরয়েড হরমোনটা নিতে হয়। হাইপোথাইরয়েডিজম অনেক সময় অ্যাংজাইটি, ডিপ্রেশন এইসবও চান্সটাকে আরো বাড়ায় দেয়। কিন্তু শুধু থাইরয়েড, যাদের কোনো অ্যাংজাইটি ডিপ্রেশন যদি না থাকে, যদি আমরা থাইরয়েড হরমোন দিয়ে রিপ্লেস করি, আর যদি আমরা দেখি যে ব্লাড টেস্টে থাইরয়েড হরমোনটা নর্মাল আছে 3 মাস 4 মাস, তাহলে শুধু থাইরয়েডের কারণে ওয়েট গেইন হওয়ার কথা না। যে ওয়েট গেইনটা আমরা দেখি যাদের থাইরয়েডটার আনট্রিটেড না হলে ওষুধ খাবার আগে, এটা হচ্ছে বেশি করে পানি জমে যাওয়ার জন্য শরীরে। তো যখন আমরা থাইরয়েডটাকে আবার রিপ্লেস করি তখন পানিটা বের হয়ে যায়, তখন আবার ওয়েটটা নর্মাল ভাবে ফেরত আসার কথা, যদি অন্য কিছু না থাকে। আমার মনে হয় অনেকেরই এ ব্যাপারে একটা প্রশ্ন করেছেন যে 40-এর পরে অনেকে মোটা হয়ে যায়, এটা কেন? আচ্ছা, আমি মানে আসলে কি বলবো, প্রত্যেকটা প্রশ্নই আমাদের এই বয়সে আমাদের জন্য মনে হয় ভীষণ প্রয়োজনীয়। জি অনেক ধন্যবাদ আপনাকে। জি তো ওয়েট লস হচ্ছে কিচেনের ভিতরে। আচ্ছা। তো ওয়েট লস মানে হচ্ছে যে কিচেনটাকে ইউ হ্যাভ টু ক্লিন আউট দ্য কিচেন। হুম। আর ব্রেকফাস্ট খাওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট, প্রোটিন খাওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। যারা কাজে যায় না হলে যারা কাজ করে, আমি রেকমেন্ড করি যে বাসা থেকে কিছু নিজেদের ট্রেল মিক্স বানানো, বাদাম, ড্রাই ফ্রুট বানায় যেন আপনি কাজে সেটা খান। আর তারপরে যদি খিদা পায় তাহলে অফিসের অল্প একটু স্ন্যাক্স খান, না হলে ফর এক্সাম্পল ড্রাইড প্রোটিন যেরকম চিকেন কাবাব, গ্রেভি প্রোটিনটা অ্যাভয়েড, ঝোলওয়ালা মাংস এসব জিনিস অ্যাভয়েড করাটা আরো বেটার। আম, আরো কয়েকটা জিনিস যেটা লিটল লিটল ট্রিক্স যেটা আমরা পেশেন্টের সাথে ডিসকাস করি হচ্ছে যে যদি কোনো পার্টি হয় তাহলে আপনি পার্টিতে যাওয়ার আগে আপনি বাসায় খেয়ে নেবেন, যেন পার্টিতে আপনি যান সোশ্যালাইজ করার জন্য, অন্যদের সাথে কথা বলার জন্য আর অল্প একটু খাওয়ার জন্য। তাহলে হেলদি কোয়ালিটি ফুড খাওয়াটা আরো বেশি হবে, আনহেলদি কোয়ালিটি ফুড খাওয়াটা আর একটু কম হবে। এজ 30-র উপরে সবাইকেই মাসল ট্রেনিংটা খুবই ইম্পর্টেন্ট। মাসল ট্রেনিং মানে হচ্ছে যে ইদার ওয়েটস
না হলে উঠা বসা করা, না হলে সিঁড়ি দিয়ে উপরে উঠা, পুশ আপস করা। কিন্তু রেগুলার ভাবে মাসল ট্রেনিং খুবই ইম্পর্টেন্ট, কারণ কি আমাদের মাসলটাই আমাদের এক্সট্রা খাবারটাকে নিয়ে নেয়। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বয়স হলেও প্রোটিনের পরিমাণটা সেভাবেই রাখতে, যেটা আমাদের মাসেলটাকে শক্ত রাখবে বা অ্যাক্টিভ রাখবে। তার মানে আসলে একটা ব্যালেন্স লাইফ দরকার। শুধু যে রান্নার কিচেনে আপনি আপনার খাবারটাকে কন্ট্রোল করতে পারেন, আপনি জুস না করে আপনি ফ্রেশ ফ্রুটসটা খেতে পারছেন। তারপর আপনি যেটা বললেন যে ঝোলালা মিটের কারি না করে ওটাকে আমরা কাবাব বানিয়ে, যাতে মশলা এবং তেলটা কম হয়, এবং তার সাথে যে অতিরিক্ত কার্বোহাইড্রেট খাওয়ার যে আমাদের একটা হ্যাবিট এশিয়ান মানুষদের, সেটাও হয়তো কম হবে। তারপর আপনি বললেন যে যে স্মুদি গুলো বাদ যাচ্ছে, একদম খুবই ভালো কথা। মানে এটা আসলে আমার মনে হয় কি, এখন আমাদের চোখ কান সবারই খোলা, আমরা ভীষণ স্মার্ট, আমরা এখন গুগল করে যা কিছু বের করতে পারি। কিন্তু তারপরও কেন জানি যখন মেনটেনের ব্যাপারটা আসে তখন অনেকেই হাবুডুবু খাই। জি। আর অনেক, কিন্তু এটা খুবই ডিফিকাল্ট অ্যাকচুয়ালি হেলদি ভাবে খাওয়া, কারণ কি পাওয়া অনেক যায়। কোম্পানি মিলিয়ন্স অফ ডলার্স এটার উপরে হ্যাঁ, ইনভেস্ট হ্যাঁ। করছে খাবারগুলোকে টেস্টি বানানোর, এক্সট্রা ফ্যাট দেওয়া, এক্সট্রা সল্ট দেওয়া। এই জন্য আমাদেরকেই একটু থিঙ্ক করে একটু এটা ডিসিশন নিতে হবে। নিজেদেরকে শক্ত হতে হবে। যেমন আরেকটা ব্যাপার বলি, যে আগে আপনি 50-50 ইয়ার্স ব্যাকে যান, তখন কিন্তু রেস্টুরেন্টে খাওয়ার এভাবে ফ্যামিলি নিয়ে কিন্তু ইয়ে ছিল না, কোনো আহ, মানে নিয়ম ছিল না বা কেউ করতো না, আমার মনে আছে। কিন্তু এখন কি হচ্ছে, এখন আমরা রেস্টুরেন্টে যে খেয়ে আসছি, যখনই ভালো লাগছে না যে খেয়ে আসছি, কেউ একজন বাসায় আসবে তাকে ট্রিট করাতে যাচ্ছি। আমার তো মনে হচ্ছে যে এই যে রেস্টুরেন্টের খাবারগুলোর আম, মান কতটুকু ভালো, এটা নিয়ে আমার সন্দেহ আছে। তো আমার মনে হয় এটা নিয়ে সবাই এখন সচেতন হবেন। তো আরেকটা প্রশ্ন করি আপনাকে, যে কেউ আহ বর্তমানে অনেকে আছে একটু ওভারওয়েট, কিন্তু তারপরও সে নিজেকে ভাবছে যে আমি ঠিকই আছে, যা আছি হেলদি, আমি হেলদি, আমার আর ওজন কতটুকুই বা বাড়লো। তো আসলে সে কিভাবে বুঝবে যে কতটুকু ওজন তার জন্য ক্ষতিকর, নেগেটিভ হিসাবে কাজ করবে? তো একটা, যারা ওভারওয়েট আর যারা ভাবে যে আমি ভালো আছি, ওইটা অ্যাকচুয়ালি খুবই পজিটিভ একটা জিনিস। কারণ হুম, কি হুম। যদি একজন নিজের সেলফ এস্টিমটা ভালো থাকে, যে আমি যেভাবে আছি আমি ভালোই আছি, এটা হচ্ছে 50%। বাকি 50% বুঝাটা যে এটা কি বডির জন্য ক্ষতিকর নাকি না, এটা খুব ইজি। এটা ব্লাড টেস্ট দেখলেই বোঝা যায়, ব্লাড প্রেশার চেক করলেই বোঝা যায়। আম, আমি চাই যেন যারাই একটু কিউরিয়াস থাকে, ওরা যেন নিজেদের ব্লাড টেস্টের দিকে নিজেরাই তাকায়, যেন ওনারা বুঝতে পারে যে আচ্ছা আমার এই নাম্বারটা অ্যাবনর্মাল। হুম, হুম। সবগুলো নাম্বারই ব্লাড টেস্টে অ্যাবনর্মাল হওয়াটা, সবগুলো নাম্বারই অত ইম্পর্টেন্ট না, কিন্তু কয়েকটা নাম্বার খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে HbA1c, যে নাম্বারটা দেখায় বর্ডারলাইন ডায়াবেটিস আছে নাকি না। আরেকটা হচ্ছে খালি পেটের গ্লুকোজটা। আর আরেকটা হচ্ছে লিভারের টেস্টটা, যেটা দেখায় যে ফ্যাটি লিভার থাকার চান্স আছে নাকি না। এই 3-4 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। কোলেস্ট্রলও ইম্পর্টেন্ট, হুম, হুম। কিন্তু এই বাকি 3 নাম্বারটা জানা খুব ইম্পর্টেন্ট। খুবই ভালো কথা বলেছেন। আসলে আপনাকে তো আজকে ওবিজ নিয়ে তো এত প্রশ্ন মানুষের, আমার মনে হয় আরো মানে অনেকক্ষণই অনুষ্ঠান চালিয়ে নেওয়া যাবে। আমরা মনে করি যে ওজন নিয়েও কিন্তু চিন্তা আমাদের কারো কম না, সবাই আমরা কিন্তু ওজন নিয়ে চিন্তা করি আজকাল। বরঞ্চ খুব মানে স্লিক অ্যান্ড স্লিম স্ট্রাকচারের মানুষই কিন্তু খুঁজে কম পাওয়া যায়। তো ওজন নিয়ে তো চিন্তা কম করি, মানে অনেক চিন্তাও করি, সেই হিসাবে কাজও করছি, জিমে যাচ্ছি, ডাক্তার দেখাচ্ছি, অনেক সময় ডাক্তারের কাছে যাচ্ছি, আমরা ডায়েটিশিয়ানের কাছে যাচ্ছি। কিন্তু তার আগে যদি আমরা ওজন নিজেরা কমাতে চাই, তার জন্য কি করা উচিত? জি। তো ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ফার্স্ট অফ অল হচ্ছে ঘুমের কোয়ালিটি। আপনি কি ঘুমাচ্ছেন নাকি না 7 থেকে 9 ঘন্টা? যদি ঘুমের কোয়ালিটি ভালো না থাকে, তাহলে ঘুমটাকে ইমপ্রুভ করাটা খুব ইম্পর্ট্যান্ট। অনেক সময় আমরা ওজন, ওয়েট লসের ওষুধ দিয়েও আমরা ওজন কমাতে পারি না, যাদের ঘুমের কোয়ালিটি ভালো না থাকে। তো ঘুম হচ্ছে আচ্ছা। খুব ইম্পর্ট্যান্ট। হুম, হুম। সেকেন্ড হচ্ছে খাবারের কোয়ালিটিটা কেমন। আপনি কি খাবার, যেসব আহ, যেরকম ব্রেকফাস্টে কি আপনি সিরিয়াল খাচ্ছেন, কর্নফ্লেক্স, গ্রানোলা, এইসব প্রসেসড কার্বোহাইড্রেট খাচ্ছেন নাকি না। হুম। কার্বোহাইড্রেটটা খুবই ট্রিকি থাকে। কেকও কার্বোহাইড্রেট, আবার ওটমিলও কার্বোহাইড্রেট। হেলদি কার্বোহাইড্রেট মানে হচ্ছে যে ওটমিল, ভাত, আর কিনোয়া, বাকহুইট ফ্লাওয়ার মানে হোল গ্রেন। কিন্তু ব্রেড অ্যাকচুয়ালি আনহেলদি কার্বোহাইড্রেট, পাস্তা নট আ হেলদি কার্বোহাইড্রেট। তো খুবই ইজিলি কার্বোহাইড্রেটটা আনহেলদি হয়ে যেতে পারে। তো
হেলদি কার্বোহাইড্রেট সোর্সটা খুব ইম্পর্ট্যান্ট। আর আপনি প্রত্যেক মিলে শাক সবজি খাচ্ছেন নাকি না। শাক সবজি মানে ব্রকলি, ব্রাসেল স্প্রাউট, ক্যারট, বেল পেপার, এগ প্ল্যান্ট, ক্যাবেজ, কোলস্ল। আর প্রোটিনের কোয়ালিটিটা কিরকম? প্রোটিন মানে হচ্ছে যে চিকেন, না হলে গ্রিক ইয়োগার্ট, ডিমের সাদা অংশ, প্রোটিন পাউডার যদি প্রোটিন এনাফ খেতে ডিফিকাল্ট হয়, যদি আপনি কাজ করেন, না হলে অ্যাক্টিভ লাইফস্টাইল থাকে। আর প্রোটিন যেন আপনি বাইরে না খান, কারণ কি খুব ইজিলি যদি আপনি বাইরে যে আপনি বিফ খান, মাটন খান, তাহলে খুব অয়েলি খাবার হয়ে যায়, আর অয়েলে অনেক বেশি করে ক্যালোরি থাকে যেটা আমাদের শরীরে লাগে না। আম, যদি আপনি এভাবে করে খান আর যদি আসল খাবারটা খান, তাহলে ওয়েটটা খুব ন্যাচারালি কমবে আর ওয়েট লসটা ন্যাচারালি মেনটেন হবে। আমি আরেকটা খাবারের জন্য, যখন আপনি দোকানে যাবেন খাবার কিনতে, তখন আপনি ইনগ্রেডিয়েন্ট লিস্ট গুলো দেখবেন। যদি ইনগ্রেডিয়েন্ট লিস্টে কর্ন সিরাপ থাকে, হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ, ডোন্ট বাই ইট। স্পেশালি যদি আপনি ওয়েট লস করতে ট্রাই করছেন, এটা খুবই প্রসেসড, এটা খুব আনহেলদি। সেকেন্ড হচ্ছে যে যদি আপনি দেখেন যে ফুড কালারিং অ্যাড করা থাকে, রেড কালার, ডাই কালার, এসব এসব কেমিক্যালও আসলে আমাদের বডির ভিতরে, আমাদের বডির কেমিস্ট্রিটাকে এফেক্ট করে, তারপর ওজনটাকে বাড়ায় ফেলে লং রানে। সো অ্যাজ মাচ অ্যাজ পসিবল ফ্রেশ ফুড, না হলে লাইফটাকে ইজি করার জন্য আপনি ফ্রোজেন সেকশনে প্রি চপড যেসব অ্যাকচুয়াল সবজি পাওয়া যায় ওইসবকে আপনি কুক করে খেতে পারেন। কিন্তু ওয়েট লস, হেলদি ওয়েট লস কিচেনে শুরু হয়। অনেক অনেক ধন্যবাদ সাবরিনা হক। আমার তো মনে হচ্ছে এখন আপনাকে বিভিন্ন ক্যাটাগরিজ হিসেবে নিয়ে আসতে হবে, যেমন আপনি যে জিনিসগুলোর উপরে চিকিৎসা করছেন, ট্রিটমেন্ট করছেন সবাইকে, যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম এবং মেনোপজ, বিশেষ করে আমাদের মহিলাদের এই মেনোপজের ব্যাপারটাকে অনেক বেশি আমার মনে হয় মানে ইনফরমেশন দেওয়া উচিত। ইভেন দো যারা আমরা বিদেশেও থাকি, প্রবাসেও থাকি, তারা হয়তো এখানে অনেক ধরনের যে স্ক্রিনিং গুলোর ভিতর দিয়ে যায় 40 পরে তারা ডাকতে থাকে ক্লিনিক থেকে যে তোমরা আসো এটা করাও, যেটা হয়তো অন্য সময় আমরা দেশে থাকলে করাতাম না। তো এখানে যে আমাদের যে অ্যাওয়ারনেসটা যেটা আমাদের ভেতরে দেওয়া হচ্ছে, এবং আপনার মুখ থেকেও শুনতে চাই, আমরা সামনের সপ্তাহগুলোতে আপনাকে আবার নিয়ে আসব। আপনি আমাদের জন্য বলবেন, কথা বলবেন। আশা করি দর্শক অনেক কিছু জেনেছেন। আপনারা আপনাদের জীবন ধারাটাকে উন্নত করার জন্য আসলে সবকিছুই দরকার। একটা ওজন কমানো কিন্তু শুধু খাওয়াটাকে কন্ট্রোল করা না, বা একটা ভালো ডাক্তারের কাছে যাওয়া না, অনেক কিছুই নির্ভর করে। যেমন মানসিক স্বাস্থ্যটাও কিন্তু নির্ভর করে এটার উপরে, যে আমার মেন্টাল কামনেস কতটুকু আছে। তো সুতরাং এইটা এইটার দিকে গুলোতেও মনে হয় খেয়াল দিতে হবে আমাদেরকে। আজকে আমরা আহ, আশা করি সমৃদ্ধ হয়েছি সবাই মিলে। যে ডক্টর সাবরিনা হক, আপনার একটু আমি ইনফরমেশনটা দিয়ে হ্যাঁ, নিই হ্যাঁ, আমাদের দর্শকদেরকে। আপনার অফিসটা সম্ভবত 6006 ব্রডওয়ে উডসাইড, রাইট? জি। হ্যাঁ। তো আমাদের যারা দর্শক দেখছেন, আমাদের আজকে দেখেছেন এতক্ষণ প্রায়, কখন 1 ঘন্টা পার হয়ে গেল আমরা ঠিক জানি না। আহ, আমরা আসলে ওনাকে অনেকটা সময় আমরা ধরে রেখেছি, ডেফিনেটলি সামনে উনি আসবেন। তো আমাদের ডাক্তার সাবরিনা হকের অফিসটা হচ্ছে 6006 ব্রডওয়ে উডসাইড, 11377। আপনাদের যদি কারো মনে হয় যে আপনাদের আজকে যে ওই পরামর্শগুলো উনি দিলেন কিংবা তথ্যগুলো আমাদেরকে জানালেন, যদি সেইটার কারো মনে হয় যে না, আমি তো এই প্রবলেমগুলোতে আছি কিংবা আমার একটু পরামর্শ দরকার, ডেফিনেটলি ডাক্তার সাবরিনা হকের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর অলরেডি আমি আর ফরিদা ইয়াসমিন তো আমরা অলরেডি বুকড হয়ে গেছি। তো আমাকেও যেতে হবে মনে হচ্ছে। কোনো হ্যাঁ, হ্যাঁ, কোনো মানে এ ব্যাপারে ছাড় নেই, আমাকেও যেতে ছাড় হবে। আমি নেই। সেদিন ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে আপনি কোথায় বসেন, আমারও যাওয়া দরকার। ডেফিনেটলি। অসংখ্য ধন্যবাদ প্রথম আলো উত্তর আমেরিকার পক্ষ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সম্পাদক ইব্রাহিম চৌধুরী উনি যুক্ত হতে পারেননি, তবে উনি আপনাকে অনেক ধন্যবাদ জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। তো আমাদের অনুষ্ঠান শেষের দিকে প্রায়। ধন্যবাদ থ্যাংক ইউ। এইচপিরিটা। আসলে ডক্টর ইব্রাহিম চৌধুরী উনার কথাতেই কিন্তু আমি আপনার সাথে কথা বলেছিলাম, ডাক্তার সাবরিনা হকের সাথে, এবং সেখান থেকেই উনি এই যে আমাদের কমিউনিটিকে এই কথাগুলো বলার ব্যাপারে ভীষণভাবে আগ্রহী ছিলেন এবং ইন্সপায়ার করেছেন। অলরেডি আজকে অনেকজন দেখছে, অনেকজন উপকৃত হয়েছে। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সামনে অবশ্যই আপনাকে আরো ভিন্ন একটা বিষয় নিয়ে হয়তো আবার আমরা দর্শকদের সামনে উপস্থিত হব, আপনি আমাদেরকে উপকৃত করবেন। প্রিয় দর্শক, অনুষ্ঠান এখন শেষের দিকে।
আবারও বলছি, আমাদের অনুষ্ঠানটি লাইক দিয়ে শেয়ার করে সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন, আমরা অনুপ্রাণিত হব। আসছে বৃহস্পতিবার রাত 9টায় আবারও দেখা হবে টক অফ দ্য উইক অনুষ্ঠানে, ভিন্ন কোনো অতিথির সাথে, ভিন্ন কোনো বিষয় নিয়ে। তার আগ পর্যন্ত আপনারা ভালো থাকুন। শুভরাত্রি। ধন্যবাদ সবাইকে।